তার ছাউনির বেড়া টিন সেটের একটি পুরাতন বাড়ির সামনে এসে নিলয় দাঁড়ালো। কাঁধে একটি ব্যাগ। ব্যাগটা ঠিকভাবে ধরে ভাবতে থাকে। ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না? বেশ কিছু সময় পর নিলয় পাতার গেট ফাঁকা করে ভিতর প্রবেশ করলো। বুকটা কেমন কেঁপে ওঠে তার। সেই পুরনো স্মৃতি, যেটা মনে করতেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। চিরচেনা উঠান, 5 বছর আগে এই বাড়ি ছেড়েছিল নিলয়। আজকে ঠিক 5 বছর পর নিলয় বাড়িতে এসেছে। এর ভিতরে নিলয়ের সাথে তার পরিবারের কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিলয় তার পরিচিত উঠান, খেলার জায়গা দেখতে থাকে। হঠাৎ চিকন কণ্ঠে একটা মেয়ে বলে ওঠে। কে আপনি? মা, দেখো কে এসেছে। একদম বাবার মতো দেখতে, তোমার মতো চোখ। নিলয় ভাইয়া নাকি? নিলয় ঘুরে তাকায়। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটা নিলয়ের বড্ড আদরের। তার নাম নীলা। নীলা হলো নিলয়ের আদরের ছোট্ট বোন। নীলার বয়স যখন 15, তখন নিলয়ের বয়স 20 বছর ছিল। নিলয়কে তখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা ফারজুক সাহেব। নীলার কথা শুনে হেনা বেগম দৌড়ে আসে পেছনে। ফারজুক সাহেবও আসলেন। হ্যাঁ, নীলা এসেছে। হেনা নিলয়কে দেখে নিজেকে সামলে রাখতে পারেন না। দৌড়ে নিলয়ের কাছে চলে আসে। নিলয়কে যখনই জড়িয়ে ধরতে যাবে তখনই ফারজুক সাহেব বললেন। হ্যাঁ না, তুমি কি আগের কথা ভুলে গেছো? তোমার ওই কুলাঙ্গার বদমাশ আর বেয়াদব ছেলে কেন এসেছে এখানে? আমার কসম ছিল ওই ছেলেকে তুমি স্পর্শ করবে না। তুমি কাছে কেন গিয়েছো? নিলয় তার মাকে ছুতে গিয়েও থেমে যায়। হেনাও থেমে যায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে নিল। ফারজুক সাহেব থামলেন না। নিলয়ের দিকে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেয়। হ্যাঁ না, তুমি জিজ্ঞেস করো ওর মতো বেয়াদব বদমাশ কুলাঙ্গার ছেলে কেন আমার বাড়িতে এসেছে। ও কি ভুলে গিয়েছে ওর জন্য এবারের দরজা সবসময় বন্ধ? বেরিয়ে যেতে বলো। ওর মুখ দেখতে চায় না। কেন এসেছে সে এখানে? দূর করে দাও। জানোয়ার, শিয়াল, কুকুরের কোনো জায়গা নেই এ বাড়িতে। নিলয়ের বাবা, তুমি কি একটু থামবে? কত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আর তুমি এত বছরের কিছু ভুলতে পারলে না? তোমাকে কতবার বলবো আমাকে কখনো নিলয়ের বাবা ডাকবে না। আমার একটা মাত্রই সন্তান, আর সে হলো নীলা। নিলয় নামের কোনো সন্তান নেই আমার। ওটা হয়তো কোনো জারজ সন্তান হতে পারে। দয়া করে তুমি চুপ করবে? তোমার পায়ে পড়ি, এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। মা, ওনাকে বলে দেন আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি তোমার আর নীলাকে দেখতে। কয়েকদিনের ভিতরেই আমি চলে যাব এখান থেকে। কয়েকদিন কেন? এখনই বেরি হয়ে যা, শুয়োরের বাচ্চা। তোর মুখও দেখতে ইচ্ছে করে না। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি তোকে সন্তান হিসেবে মানি না। কেন মানেন না? দোষ কি আমার ছিল? আপনি সবকিছু বিচার না করেই আমাকে শাস্তি দিয়েছেন। আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। মানুষ যা বলেছে সেটা শুনেই বিচার করেছেন। আপনার সন্তানের কথা কি শোনা আপনার দরকার ছিল না? সেদিন চুপচাপ শুনে গিয়েছি। ভেবেছিলাম আপনি বলবেন আমার ছেলে এমন না। এতটুকু বলতে পারেননি আপনি। আপনি ভয় পেয়েছিলেন। ভয়ে আপনি চুপ হয়েছিলেন। আজও চুপ থাকেন। আপনার আমাকে ছেলে হিসেবে দেখতে হবে না। আপনি শুধু আমার মা বোনের কাছে কিছুদিন থাকতে দেন, তারপর চলে যাব। এত বছর কি না কি করেছিস, কার সাথে আবার কি করে এখানে এসেছিস সেটা বুঝতে পারছি। উফ, তুমি একটু চুপ করবা? যাও তুমি বাজারে। খোকা ঘরে আয়। নীলা, তোর ভাইয়ের ব্যাগটা ধর। হেনার কথায় ফারজুক সাহেব আর কিছু বলল না। তিনি রাগ দেখিয়ে চলে গেলেন বাড়ি থেকে। নীলা এসে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। ব্যাগটা হাতে নিয়ে ভেতরে আসলো তিনজন। 5 বছর পর হিনা তার সন্তানকে ফিরে পেয়েছে। 5 বছরে নীলয় যোগাযোগ করার চেষ্টা করেছে বাড়িতে, কিন্তু ফারজুক সাহেব সেটা হতে দেননি। ফারজুক হলো এই এলাকার বড় মসজিদের ইমাম। নীলা সব সময় পর্দা করে চলে। ফারজুকের বেশ নামডাক এলাকায়।
সেজন্য নিজের ছেলের সাথে ঝামেলাটা বেশি তার। তিনি সবসময় তার মান সম্মানের চিন্তা করেন। নিলয় এত বছর পর বাড়িতে এসেছে, তার মা বোন তাকে পেয়ে কত খুশি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একটা মেয়ে চিৎকার করে বলে, হেনা কাকি, দরজা খোলো, মা তোমাকে কালকে যেতে বলেছে, পিঠা পাঠিয়েছে। কই তুমি? নীলা, দরজা খোল। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো নিলয়ের। এটা যেন রাহির কণ্ঠ। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মা বুঝতে পারে নিলয় কি জানতে চেয়েছে। হেনা বলে, ফাহি ওটা রাহির ছোট বোন, নীলার সাথেই পড়ে। রাহি ওর শ্বশুর বাড়িতে এখানে তেমন আসে না, একটা বাচ্চাও আছে। তোর বাবা সবার সাথেই ভালো সম্পর্ক রাখে, কেবল তোর সাথে ছাড়া। নীলা, যা দরজা খুলে দে, ভেতরে নিয়ে আয় ফাহিকে। হেনার কথা মতো নীলা গিয়ে দরজা খুলে দিল। ফাহিকে ভেতরে আনে। একটা নতুন ইয়াং, বেশ স্মার্ট দেখতে ছেলেকে দেখলো হেনার পাশে বসে আছে। ফাহি ছেলেটার দিকে তাকায়। ফাহি পুরি পিঠাগুলো নীলার কাছে দিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল। নীলার কানের কাছে মুখ এনে বলে, এই, ভেতরে অনেক ছেলে বসে আছে বললি না? কিভাবে ঢুকলাম ভেতরে? ইস! আরে, অন্য ছেলে কাকে বলিস? তোর মনে হয় মনে নেই যে আমার একটা ভাই আছে? মনে আছে তোর? ছোট্টবেলাতে উনি আমাদের কত কি পেড়ে দিত। মানে, উনি নিলয় ভাইয়া? হুম। ফাহি একটু জোরে বলে ওঠে কথাটা। নিলয় শুনতে পায় কথাটা। মুচকি হাসে সে। ফাহি লজ্জা পেয়ে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। হেনা বলে, দাঁড়িয়ে কেন? বস তোরা। না কাকিমা, বসবো না, কালকে অনেক কাজ, তোমরা যাবা কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ফাহি চলে যায় বাহিরে। নীলা এগিয়ে আসে দরজার অব্দি। ফাহি নীলার হাত ধরে বাইরে নিয়ে আসে। নীলা বলে, কি হয়েছে? এভাবে টেনে আনলি কেন? ওটা সত্যি নিলয় ভাইয়া তো? হ্যাঁ, কেন? কি হয়েছে? আমাকে ছোটবেলায় ফুল দিয়েছিল, ফুল দিয়ে বলেছিল চুমু দিতে গেলে। ইস, কি লজ্জা! আমি লজ্জা ওনার সামনে আসিনি অনেকদিন। কি বলিস? তলে তলে তোমরা এসব করে বেড়াইছো? দাঁড়াও, তোমার হচ্ছে। এই না না, কিন্তু তোর ভাইয়া এত সুন্দর হয়ে গেছে কেন? মানে দেখতে একদম হট। বডি দেখেছিস? মাসেল কেমন ফোলা ফোলা। নাউজুবিল্লাহ, কি বলিস তুই? ওই, আমরা না মাদ্রাসাতে পড়ি? তুই এসব কি বলা শিখেছিস শুনি? আর ছেলেদের কোন দিকে তোর নজর রে? হুম হুম। আরে, ছেলেদের দিকে তাকাই না তো। তোর ভাইকে দেখেছিস? যা, তুই বুঝবি না, কালকে আসবো আবার। তুই শেষ, তুই নষ্ট হয়ে গেছিস। বোন, যা ভাগ এখান থেকে। ফাহি আর নীলা হাসতে থাকে। আসলেই সত্য, নীলয়ের মার্সেল বেশ ফোলা, চুলগুলো ছোট ছোট করে কাটা, দেখতে বেশ ইয়াংও লাগছে। রাতে ফারজুক বাড়িতে আসে, কিন্তু ফারজুক সাহেব নীলয়ের সাথে কথা বলে না। নীলয় তার রুমে বসলো, মাথার উপরে ফ্যান ঘুরছে। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো, তারপর ফোন করলো অর্ককে। স্যার, সব কিছু ঠিক আছে? আপনি কিন্তু কোথায় আছেন কেউ জানে না। চিন্তা নেই, তোমরা সব সময় অ্যাক্টিভ থাকবে। আমি অর্ডার না দেওয়া অবধি যেন কোনো কিছু না হয়। ঠিক আছে স্যার। নিলয় ফোন কেটে দেয়। ঘুমিয়ে পড়ে সে। ফারজুক সাহেব বিছানায় আসলেন। হেনা চুপচাপ তার স্বামীর পাশে বসলো। ফারজুক সাহেবের মেজাজ বিগড়ে আছে তার ছেলের জন্য। বলছি, যা হবার তো হয়ে গেছে। একটা মাত্রই তো ছেলে আমাদের, ওর সাথে কি ঠিক মতো কথা বলা যায় না? আর কত রাগ পুষে রাখবে? দেখো, ও যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ওর জন্য আমার মান সম্মানে দাগ পড়েছিল। আমি এটা হতে দিতে পারি না। কিন্তু নিলয় তো বলেছিল সে কিছুই করেনি, তার কথাটা শোনা দরকার ছিল না? তাকে কি ক্ষমা করা যায় না? ওর বিরুদ্ধে সবাই যখন কথা বলছিল, তখন একটা কথা কানে আসছিল। সেটা হলো, ওর বাবা এত ভালো আর তার ছেলে এমন একটা কাজ করবে। বলো, কেমন লাগবে শুনতে? আমি পারছিলাম না এসব নিতে। ওমর তার ছেলেকে ক্ষমা করেনি, আমিও অন্যায়ের কোনো ক্ষমা করব না। কি আর বলবো, থাকো তোমার রাগ জিদ নিয়ে। আমার ছেলে ফিরেছে, তাতেই আমি খুশি। তাকে চলে যেতে বলো, না হলে আমি থাকবো না বলে দিলাম। ঘুমাও তো। হেনা কথা শুনে ফারজুক আর কিছুই বলল না। সে ঘুমিয়ে পড়ে। সকাল হয়। নিলয় বাড়ি থেকে বের হয়েছে।
তার একটা কাছের বন্ধু ছিল, নাম শিহাব। নিলয় তাকে খুঁজে বের করে। শিহাব নিলয়কে দেখে অনেক খুশি হয়। দুজনে বাড়ির দিকে ফিরছিল, এমন সময় ফারজুক সাহেব পড়ে। নিলয় তার বাবাকে দেখে পাত্তা না দিয়ে বাড়িতে ঢুকে। ফারজুকও কিছু বলে না। বাড়িতে ঢুকতেই দেখতে পায় ফাহি আর নীলা বসে আছে। ফাহি নিলয়ের দিকে তাকায়, নিলয়ও তাকালো। ফাহি উঠে ভেতরে চলে যাবে, এমন সময় নিলয় ডাক দেয় তাকে। এই, তুমি ফাহিনা? ফাহি হঠাৎ চমকে ওঠে, কারণ নিলয় তাকে তুমি করে বলছে। নীলাও অবাক, তবে সে ফাহির দিকে তাকিয়ে মুচকি হাসছে। ফাহি তো লজ্জায় সে ঘুরে বলে, হ্যাঁ, আপনি চিনতে পেরেছেন? কেন পারবো না? ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি। 5 বছরে কি সব ভুলে গেছি নাকি? সব মনে আছে? হ্যাঁ, ওই যে ফুলের বিষয়টাও মনে আছে। ফুল? হ্যাঁ, ফুল। তোদের আবার কি হলো? তোরা এখানে কেন? যা ভাগ। নীলার কথা শুনে দুজনে মুচকি হাসলেও ফাহির লজ্জা যেন বাঁচেই না। ফাহি তো নীলার গালে চুমু দিয়েছিল ফুলের জন্য। ফাহির পছন্দের ফুল ছিল রজনীগন্ধা। সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি, আগের রাত। নীলা আর ফাহি এসে নিলয়কে ধরে ফুল এনে দিতে। ভাইয়া, ফুল এনে দাও না। পারবো না, যা ভাগ। যাও, তোমাকে আর কিচ্ছু বলবো না। নীলা চলে যায়। কিছু সময় পর ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, নিলয় ভাইয়া, ফুল এনে দিবা? না, দিব না। প্লিজ দাও না। এনে দিলে কি দিবি? কি লাগবে বলো? তুমি যদি রজনীগন্ধা ফুল এনে দিতে পারো তাহলে যা চাইবা তাই দিবা। আচ্ছা, তাহলে রেডি থাক দেবার জন্য। এরপর নিলয় রাতে বেরিয়ে পড়ে। সেদিন রাতে হচ্ছিল বৃষ্টি। নিলয় ভিজতে ভিজতে ফুল আনতে চলে যায়। নিলয় যখন ফুল নিয়ে আসে তখন রাত 1টা বেজে যায়। নিলয় ডাক দেয় ফাহিকে। ফাহি আসে। নিলয়ের গায়ে কাদামাটি, হাত ভর্তি রজনীগন্ধা। ফাহি হাত বাড়িয়ে দিতে যাবে, তখন ফাহিকে বলে, কি যেন বলেছিলি? ফুল এনে দিলে যা চাইবো তাই দিবি। দে এখন। আচ্ছা বলো কি নিবা? তুই রেডি তো? হ্যাঁ জলদি বলো, মা ডাকবে নয়তো। আচ্ছা, এইসব ফুল তোর জন্য, যদি তুই আমাকে একটা চুমু দিস। কি কি বলো? চুমু মানে? মাথা খারাপ হয়ে গিয়েছে? তাহলে গেলাম, থাক। ফুল সব পুকুরে ফেলে দেব। না না, ফেলো না। আর কিছু চাওয়ার নেই? এটাই নিবা? দ্রুত বল। আচ্ছা, কোথায় নিবা? তুমি অনেক খারাপ নিলয় ভাইয়া। বেশি বকিস না। প্রথমে ভেবেছিলাম গালে নিব, কিন্তু তোর কথা এখন সেটা ঠোঁটে নিতে হবে। কি? এবার কিন্তু 1টা থেকে 2টা। ফাহি এসে ঠাস করে ঠোঁটে চুমু দিয়ে নিলয়ের হাত থেকে ফুল কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় ভিতরে। নিলয় মুচকে হাসতে থাকে। নিলয় তো মজা করছিল, কিন্তু ফাহি তো সিরিয়াস হয়ে যায়। সেসব কথা মনে পড়ে। দুজনেই চুপিসারে হাসতে থাকে। তবে ফাহি সেদিনের পর থেকে নিলয়কে মনে মনে পছন্দ করে ফেলেছিল। যদি বর হিসেবে কাউকে সে চায়, তবে সেটা নিলয়কেই চাইবে। কিন্তু অজানা এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। নিলয় চলে যায় গ্রাম ছেড়ে। 5 বছর পর নিলয় ফিরে এসেছে। হঠাৎ শিহাব বলে, আন্টি, আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বিয়ের। কালকে নিলয়। নিলয়, তুই কালকে যাবি আমার বাড়িতে। নিলয় গেলেই হবে বাবা, তোমার আঙ্কেলকে তো চিনো। নিলয় যেখানে যাবে সেখানে তিনি কখনো যাবে না। কি যে হয় ওনার, আমাদেরকেও যেতে দিবে না সেখানে। নিলয়কে নিয়ে যেও। আচ্ছা আন্টি। শিহাব আর নিলয় চলে যায় বাহিরে। দুজনে হাসছে। শিহাব প্রশ্ন করে, নিলয়, পুলিশ অফিসারের কথা মনে আছে তো? শালা জানোয়ারকে খুঁজে পেলে মেরে ফেলবো। রাহির সাথে ঘটেছিল, সেটার দোষ তোর উপর এসে পড়ে। বেঁচে যায় শালা পুলিশ তন্ময়। বাদ দে তো। আঙ্কেলের ওপর রাগ অনেক তোর, বল। না, লোকটাকে আমি চিনি। ইমাম সে মসজিদের। কখনো তিনি মিথ্যা বলেনি। যতটুকু দেখেছি তাকে। সৎ মানুষটা কি করবে আর? সবাই যখন বলেছিল কাজটা আমি করেছি, তখন তিনি একা মানুষ কি করবে? তাছাড়া আমি তখন বেয়ারা ছিলাম। উনি চেয়েছিল মাদ্রাসায় পড়াতে, হুজুর বানাতে। আমি সেটা করিনি, তাই ওনার রাগটা বেশি। ওনার জায়গাতে আমি থাকলে হয়তো এটাই করতাম। যা হবার হয়েছে। এখন কি করছিস? এত বছর পর কেন এসেছিস? করি তো অনেক কিছু। পরিচয় দেবার মতো এখন বিরাট বড় নাম আছে আমার, কিন্তু সেটা পরে বলবো। আগে বাবা আমাকে একটু বুঝুক।
তবে এতটুকু বলতে পারি এবার 4 মাসের ছুটি পড়েছে, তাই গ্রামে এলাম। কি করিস তুই? বললাম তো সময় হলে জানতে পারবি। তবে পুলিশকে এমনি এমনি মারার কথা বলেছি নাকি? শালাকে মারলে কোনো পুলিশ এসে কথা বলতে পারবে না, এমন কিছুই করি। বলিস কি? নিলয় মুচকে হাসতে থাকে। পুরনো স্মৃতি ওর মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিলয় সেসব মনে করতে চায় না। নিলয় এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছে, আর এই বয়সে সে অনেক কিছু অর্জন করেছে, সাথে বেড়েছে গোপন শত্রু। দেখা যাক কি হতে পারে। নিলয় শিহাব তাদের বাড়িতে বসে আছে। গ্রামের একজন মহিলা এসেছে ফরজুক সাহেবের বাড়িতে। মহিলাটা কাঁদছে, ফরজুক সাহেবকে চিৎকার করে ডাকতে থাকে। ইমাম সাহেব বাড়িতে আছেন, জলদি বের হন, আমার ছেলেকে বাঁচান ইমাম সাহেব। মহিলাটার কান্না শুনে বাড়ির ভেতর থেকে সবাই বের হলো। একটা জীর্ণ শীর্ণ দেহের একটা মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে পাশের বাড়ি থেকে ফাহি আর তার বাবা মা এগিয়ে আসে। ফারজুক সাহেব আসরের নামাজ পড়ে মাত্র বাড়িতে এসেছে, আর তখনই এমন কান্নার শব্দ শুনতে পায়। কি হয়েছে রাশেদের মা? তুমি এভাবে কাঁদছো কেন? সব ঠিক আছে? ইমাম সাহেব কিছুই ঠিক নেই। আমি রাশেদকে বলেছিলাম চেয়ারম্যানের কোনো কাজে তুই যাস না। পলাটা আমার চেয়ারম্যানের কাজে গিয়েছিল। চেয়ারম্যান ওর ভ্যানে কি সব মাল উঠিয়েছে। এখন পুলিশ অফিসার তনয় আছে, সে আমার পলাডারে ধইরা অনেক মারছে, থানাতে নিয়ে গেছে। আমি গিয়েছিলাম, আমাকে অনেক গালিগালাজ করেছে, আমার কাছে 2 লাখ টাকা চেয়েছে। আমার একটা ছেলে, বাবা নেই ওর। আপনার সহযোগিতায় ওরে একটা ভ্যান কিনে দিয়েছিলাম, সেই ভ্যানে করেই চেয়ারম্যানের কাজ করত। আজকে আমার ছেলে থানায়, সে কিছু জানেই না। ভাই, আমার ছেলেকে বাঁচান। কি বলেন আপা? রাশেদ তো বাচ্চা, এখনো 20 বছর বয়সও হয়নি, আমাদের নীলার থেকেও ছোট। অতটুকু বাচ্চাকে পুলিশ ধরেছে? ভালো ছেলে, সে এমন করবে না। মনে হচ্ছে পুলিশ আর চেয়ারম্যানের একটা কানেকশন আছে। নিলয়ের বাবা, তুমি যাও না, তোমার তো মানুষের সাথে ওঠা বসা আছে, দেখো না কিছু করতে পারো কি? আমার ছেলের গা থেকে রক্ত পড়েছে ভাই, আমার ছেলে মরে যাবে। ও মরলে আমি কিভাবে থাকবো? নুন আনতে পান্তা ফুরায়, 2 লাখ টাকা কই পাবো আমি? আচ্ছা রাশেদের মা, তুমি চিন্তা করো না, ভাই যাচ্ছে। হেনা আপা, ওনাকে একটু পানি দাও। আসো ভাবি, ভেতরে আসো। ওই নীলা, পানি আনতো। রাশেদের মা, তুমি বসো, আমি যাচ্ছি থানাতে। ফারজুক সাহেব বাড়ি থেকে বের হয়। হেনা আর বিথি বেগম একসাথে রাশেদের মাকে ধরে বারান্দায় বসালো। ফাহি আর নীলা পানি এনে দেয় তাকে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে পানিটুকু খেতে পারলো না। নীলয় আর শিহাব দূরে দাঁড়ানো। ফাহিম বাবা তাকিয়ে আছে নীলয়ের দিকে। ওনার নাম আরশাদ। আরশাদ নীলয়ের দিকে তাকিয়ে থাকে। 5 বছর পর নীলয় বাড়িতে ফিরেছে, অথচ তাদের সাথে দেখা করেনি। দেখা করবেই বা কি করে? সবকিছু তো আর আগের মতো নেই। আশাদ থানার ওসি তন্ময়ের কথা চিন্তা করে জোরে একটা শ্বাস নিল। তিনিও বেরিয়ে যান, ফারজুক সাহেবের পেছনে ছুটতে থাকেন। নীলয় শিহাবকে প্রশ্ন করে, ঘটনা কি রে? আর বলিস না রে, চেয়ারম্যান হারুন মিয়া বড্ড বেয়ারা হয়েছে। তুই যখন ছিলি তখন তার বাবা চেয়ারম্যান ছিল, বাবা মরার পর চেয়ারম্যান অন্য একজন হয়েছিল। তোর বাবাকে সবাই বলেছিল মেম্বারে দাঁড়াতে, কিন্তু তোর বাবা কখনো এসবে যায়নি। তখন কাশেম চেয়ারম্যান হয়, কিন্তু যেদিন ভোটে পাশ করে সেদিন রাতেই কাশেম খুন হয়। গ্রামে সবাই জানে কাশেম খুন কেন হয়েছিল আর কে করেছিল। খুনটা করেছিল হারুন। হারুনের থেকে 10,000 ভোট বেশি পেয়েছিল কাশেম। ভোটে হারার কষ্ট আর ক্ষমতার লোভে হারুন কাশেমকে মেরে পুকুরের পানিতে লাশ বস্তায় ভরে ফেলে দেয়। পুলিশ আসে, তন্ময় ছিল ওসি, সে হারুনের থেকে টাকা খেয়ে সবকিছু ধামাচাপা দেয়। কাশেমের ছোট ভাইকে ফাঁসিয়ে দেয়, মামলা দেয় জমির জন্য ভাইকে খুন করেছে। অথচ হারুন বেঁচে যায়। পরে সে ক্ষমতায় আসে, তারপর এলাকার সবাইকে জ্বালিয়ে মারে। নেশা করার জন্য বিভিন্ন জিনিস কিনে আনে, যারে পায় তারে দিয়ে সেটা আনে। মনে হয় রাশেদকে দিয়ে ওর মাল আনিয়েছে, আর পুলিশ হাবিলদার তো রাশেদকে ধরেছে। এতক্ষণে দেখবি মাল ঠিকই হারুনের কাছে পৌঁছে গেছে, কিন্তু মাল যে আনছে সে থানাতে মার খাচ্ছে।
ফাঁসলে ফাঁসবে রাশেদ। রাশেদ কে? চিনলি না? তোর মনে নেই? ওই যে তুই যেদিন ঢাকা থেকে চলে যাচ্ছিলি, সেদিন তোর বাবাকে তোর হয়ে বোঝাচ্ছিল। তোদের জমিতে যে কাজ করতো রহিম চাচার ছেলে রাশেদ। ও, বুঝতে পেরেছি। এজন্য নামটা চেনা চেনা লাগছে। পিচ্চি ছেলে পিছে পিছে ঘুরতো সে সময়। আচ্ছা চলো। কোথায়? থানাতে। তোর বাবা গিয়েছে তো, ওখানে গেলে সমস্যা হবে? আরে বাবা গিয়েছে তার কাজে, আমি যাব আমার কাজে। চল না, দেখতে পারবি। নিলয় আর শিহাব উঠানে পা রাখে, তখনই হিনা বলে, কোথাও যাচ্ছিস তোরা? দেখতে যাচ্ছি রাশেদকে। চুপচাপ বাড়িতে বস। তোর বাবা গিয়েছে। কিন্তু বাবা কিছুই করতে পারবে না, রাশেদকে তিনি আনতে পারবে না। তুই বেশি জানিস? তোর বাবার অনেকের সাথে ওঠা বসা আছে, কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু বাবা ঘরে ভালোদের সাথে, কিন্তু বাবা এখন গিয়েছে জানোয়ারদের সাথে কথা বলতে, তাই সেখানে বাবার মতো মানুষের কাজ নেই। নিলয় আর দাঁড়ায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে আসে দ্রুত। তারপর বাইক নিয়ে শিহাবকে নিয়ে সোজা চলে আসে থানায়। ফারজুক আর আরশাদ থানাতে এসেছে। তন্ময় জানে গ্রামের কাউকে ধরলে ফারজুক সাহেব আসবেই থানাতে তাকে ছাড়াতে। তন্ময়ের সাথে এদের দুজনের ভালো শত্রুতা। তন্ময় সিগারেট জ্বালিয়েছে। ফারজুক সোজা এসে তন্ময়কে বলে, দেখো তন্ময়, তুমি কিন্তু দিন দিন তোমার সীমা অতিক্রম করছো। তোমার ভেতরে কি একটু মরণের ভয় নেই? আল্লাহর বিচার কিন্তু একদিন হবেই। আরে আমার কাছের লোক হুজুর সাহেব আসছেন, বসেন বসেন, কি খাবেন বলেন? এখানে খেতে আসেনি। তুমি রাশেদকে কেন থানাতে এনেছো? কি করেছে সে? কি করে নিছে? তার ভ্যানে 10 বোতল মদ আর ইয়াবা পাওয়া গেছে। বেটাকে ধরতেই চেয়ারম্যানের নাম বলে, কত বড় সাহস ওর! কাকা, আপনি আইছেন? আমি কিছু জানি না। আমার ভ্যানে প্রায় গেলে চেয়ারম্যান মাছের ড্রাম নিয়ে যেত। আমি জানি সেসবে মাছ থাকতো, কিন্তু আজকে আমি যখন 3 রাস্তার মোড়ে আসি তখন পুলিশ বাইক নিয়ে এসে আমাকে দাঁড় করায়। তারপর ভ্যানের চাবি কেড়ে নিয়ে আমাকে চড় দেয়। আমি চড় খেয়ে রাস্তায় পড়ি। তারপর আমার মাকে গালি। রাশেদ পুরো কথা শেষ করতে পারে না। তন্ময় রাশেদকে থামিয়ে বলে, খানকে পোলা, চুপ কর! শালা তুই এতটুকু বয়সে মালের ব্যবসা করিস? বল, কার হয়ে কাজ করিস? অফিসার দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। এর জবাব তোমাকে দিতে হবে। জবাব? কিসের জবাব? হ্যাঁ, বেতন তুই দিস। বেশি বগলে মুরব্বি মারবো না, সোজা তোদের দুজনকে চালান করে দেব। যা, বেরিয়ে যা থানা থেকে। থানা কি তোর বাপের? হ্যাঁ, যারে ধরবো তোর কথাতে ছাড়বো, মেরে তোকেও হাত পা ভেঙে দেবো বেটা হুজুর। তন্ময়, তুমি কিন্তু অমানুষের মতো করছো। চুপ কর হারামিরা, বেরিয়ে যা থানা থেকে। এরপর কখনো যদি থানাতে আসিস, তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। ওহ, তাহলে তুমি অন্যায় কাজ করবে আর সেটার ফল পাবে না? রাশেদকে ছাড়বে না? আরে শালা! তন্ময় কথাটা বলে ফারজুকের পাঞ্জাবের কলার টেনে ধরে। ফারজুকের মাথা থেকে টুপি পড়ে যায়। ফারজুক তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। তন্ময় কলার টেনে ধরে হ্যাচকা টান দিয়ে ফারজুকের গালে চড় দেয়। ফারজুক মাথা নিচু করে নিল। আরশাদ নিচ থেকে টুপি তুলতে যায়। তন্ময় আবার গালি দিয়ে বলে, টুপি ওখানে থাকবে। রাশেদ আর টুপি নিয়ে 5 লক্ষ টাকা লাগবে। যা, ভাগ এখান থেকে। তোকে আল্লাহ। ভাই চলেন, আগে বাহিরে যাই। ফারজুককে টেনে নিয়ে আসে থানা থেকে আরশাদ। কি করবে বুঝতে পারছে না। কিছু মানুষদের কল করছে, কিন্তু হারুনের কথা শুনে তারা কিছু করতে পারবে না জানায়। কারণ সবাই হারুনের জন্য ঝামেলাতে জড়াতে চায় না। গ্রামের মেম্বারকেও কল দিয়েছে ফারজুক, কিন্তু কিছুতেই কাজ হয় না। মাগরিবের সময় হয়ে এসেছে, উনি বাড়িতে চলে যায়। নিলয় আর শিহাব এতক্ষণে সব দেখছে বাইরে থেকে। শিহাব বলে, নিলয় বাড়িতে চল। দেখলি না তন্ময় কেমন ব্যবহার করেছে তোর বাবার সাথে? ও অনেক খারাপ নিলয়। আমার কথা শোন, চল আমরা চলে যাই, নয়তো ভালোভাবে কথা বলে দেখবি কি বলে। হা হা হা, কথা বলবি? আচ্ছা চল, দেখি কি কথা বলিস। নিলয় তার ছেলের কথা শুনে শিহাব ঘাবড়ে যায়। সে ভয় পেয়েছে। কি হতে যাচ্ছে শিহাব এখনো বুঝতে পারছে না। শিহাব বড় একটা ঠোক গেল। শিহাব আগে ভেতরে প্রবেশ করে, পেছনে নিলয়।
তন্ময় নিলয়কে দেখে অবাক হয়। নিলয়কে সে চেনে ভালো করে, নিলয়ও তন্ময়কে ভালো করে জানে। নিলয়কে দেখেই তন্ময় বলে, আসেন আসেন, বসেন বস। হুজুরের ছেলে মিস্টার লম্পট, চরিত্রহীন, খারাপ ছেলে, আজ এত বছর পর এখানে? কি ব্যাপার, বাবার সম্মান ফেরত নিতে আসলি নাকি? তোর নিজেরই তো কোনো সম্মান নেই, তুই আবার কার সম্মানের জন্য আসলি? নিলয় কিছু না বলে মুচকি হেসে চেয়ারে বসলো। শিহাব কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ সেও এই বিষয়ের উপর বেশ ভালো করে জানে। নিলয় চুপচাপ রাশেদের দিকে তাকিয়ে আছে। শিহাব বলে, তন্ময় ভাই, আমরা এসেছিলাম রাশেদকে ছাড়ানোর জন্য। বেচারার বাপ নেই, মায়ের সাথে থাকে। সে এই বয়সে সংসার চালায়, যদি ওকে ছেড়ে দিতেন। কেন ছাড়বো? মদ আর ইয়াবা নিয়ে যাচ্ছিল, বেটাকে ধরেছি রাস্তাতেই। নিলয় ভাই, তুমি বাড়িতে আসছো? ভাই, আমাকে নিয়ে চলো। আমি কি জানতাম না, আমাকে মেরে স্বীকার করিয়েছে আমি যেন চেয়ারম্যানের নামে কিছু না বলি। শুয়োরের বাচ্চা, চুপ কর। বেশি কথা বললে এবার তোকে মেরে ফেলবো, বুঝেছিস তো? চুপচাপ বসে থাকবি। বল, তোরা যেন কি বলছিলিস? তন্ময় ওদের দুজনের দিকে আবার তাকালো। নিলয় চুপচাপ বসে আছে। শিহাবের তখন মনে পড়ে গত দিনের কথা। নিলয় বলেছিল তন্ময়কে মারলে তার কিচ্ছুই হবে না। যদি সেরকম কিছু হয়, শিহাব তন্ময়কে বলে, ভাই, ওই যে বলছিলাম ওকে ছেড়ে দিতে, বেচারার মা অনেক কান্নাকাটি করতেছে। আচ্ছা বুঝলাম, ছাড়তে পারি যদি টাকা জমা দিস। দিতে পারবি 2 লাখ? ও আরেকটা কথা, হুজুরের টুপি পড়ে আছে, সেটা নিতে হলে আরও 3 লাখ, মোট 5 লাখ টাকা দিয়ে নিয়ে যা, না হলে ভাগ এখান থেকে। এত টাকা? রাশেদ তো চেয়ারম্যানের হয়ে কাজ করতো, তাহলে এমন কেন করছেন? ছেড়ে দাও, বেচারাকে ধরে কি লাভ হবে? বেশি বকিস না তো, এখান থেকে ভাগ, কাজ আছে আমার। টাকা দেব? শিহাব চমকায়। ফারজুকের জমির পরিমাণ মাত্র 5 বিঘা, আর নিলয় টাকা দেবে? ফারজুকের কাছে তো টাকা নেই, তাহলে নিলয় টাকা কোথায় পাবে? শিহাব নিলয়ের হাত ধরে। নিলয় বলে, মানুষ জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করে, মানুষ বুঝতে পারার থেকেই লোভী হয়। ভালো কাজের ফলস্বরূপ জান্নাত গিফট পায়, কিন্তু তোর জন্য আখিরাত নয়, তোর জন্য দুনিয়া নরক হবে। নিলয় কথাগুলো বলে পকেট থেকে একটা চেক বই বের করে, তারপর চেকে টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দেয়। চেক পেপারে তন্ময়ের দিকে বাড়ি দিয়ে বলে, নে, এখানে 5 কোটি টাকা আছে। গুড, যা রাশেদকে নিয়ে যা, আর সাথে টুপিটাও নিয়ে যা। তোর হুজুর বাবার মাথায় পরিয়ে দিস। তুই টাকা চেয়েছিস, পেয়েছিস। হ্যাঁ, হিসাব ক্লিয়ার। সেন্ট্রি, রাশেদকে ছেড়ে দাও। শিহাব রাশেদকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। আর তন্ময়, হিসেব তো ক্লিয়ার হয়নি। হয়নি মানে? যা চেয়েছি পেয়েছিও, আর কি লাগবে? তুই আমার বাবার পাঞ্জাবির কলার ধরেছিলি, থানার পুলিশরা দাঁড়িয়ে দেখেছিল, তার গালে চর মেরেছিলি, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছিল, তুই সেটা পা দিয়ে সরিয়েছিস, কাউকে তুলতে দিসনি। আমার বাবা কেবল গোসল ও ঘুমানোর সময় মাথা থেকে টুপি খুলে, আর তুই আজকে তাকে টুপি ছাড়া বের করেছিস, তাকে অপমান করেছিস। এসব ফেরত দে, সেসবের হিসেব এখনো বাকি। তন্ময় টেবিলের উপর বসা ছিল। শিহাব এতক্ষণে রাশেদকে রেখে আবার চলে এসেছে ভেতরে। নিলয়ের কথা শুনে তন্ময় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমা হয় তার। সে বলে, ভাই দেখ, অনেক বছর তোকে দেখিনি, ভালো লাগছিল। এখন তুই যা, বাচ্চাদের মতো জেদ করিস না, ওসব নিয়ে তোর ভাবতে হবে না। শোন, তোকে যেটা বলেছি সেটা করবি। একটা গাড়িতে পুলিশ সহ যাবি আমাদের বাড়িতে, তারপর আমার বাবাকে ভদ্রভাবে ডাকবি, তিনি সামনে আসবে। টুপিটা তোর পুলিশি ইউনিফর্মের সাথে মুছে নিয়ে সেটাতে চুমু দিয়ে আমার বাবার মাথায় টুপি পরিয়ে দিবি। এরপর ওনার হাতে চুমু দিয়ে বলবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আপনি যা বলবেন তাই হবে। যা তন্ময়, আমি থানাতে আছি। নিলয়ের কথা শুনে তন্ময় কিছু সময় নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হো হো করে জোরে হেসে উঠল তন্ময়। শিহাব ভয় পাচ্ছে, কারণ নিলয়কে এখন সে না চিনলেও তন্ময়কে ঠিকই সে ভালো করে জানে কথাটা খারাপ। শেষে কিনা তন্ময় আবার নিলয়ের উপরে কিছু না করে বসে, আবার নিলয়কে চলে যেতে যেন না হয়। তন্ময় হাসি থামায়, নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয়ের গাল হাত দিয়ে চেপে ধরে বলে, ফারজুক আর আরশাদ বাড়িতে এসেছে।
চোখে মুখে পানি নিয়ে এসেছে দুজন। ফারজুক নতুন টুপি কিনে মাথায় পরে বাড়িতে প্রবেশ করে। আরশাদকে বলেছে থানায় যা হয়েছে সেটা যেন বাড়িতে কেউ না জানে। ফারজুক প্রবেশ করতে রাশেদের মা দৌড়ে এসেছে। ভাই আমার ছেলে কোথায়? রাশেদ, ও তো আসলে আরে চিন্তা নেই, রাশেদ ঠিকঠাক আছে। কিন্তু রাশেদ কোথায়? থানা থেকে ওকে ছাড়েনি? হ্যাঁ রাশেদ চলে আসবে বলে, চিন্তা করো না তোমরা, এসব বাদ দাও। আচ্ছা ভিতরে এসো। হ্যাঁ। 1 মিনিট, তোমার মাথার টুপি নতুন লাগছে না? আমি তো কেচে দিই, একটা সুতাও বের হয়ে থাকে না। আজকে সুতা বের হয়ে আছে। এ কি রং তবে অন্যরকম লাগছে যে। তোমার পুরনো টুপি কোথায়? আর বলো না, বাতাস পড়ে গেছে, পানিতে পড়ছিল, তাই নতুন টুপি কিনে এনেছি। থানার সামনে পানি জমা ছিল। ও আচ্ছা, তা তোমার বাম গালে লাল হয়ে আছে কেন? তুমি কিন্তু মিথ্যে বলছো আমাকে। তুমি তো মিথ্যে বলো না, তাহলে কি হয়েছে বলো? হেনার প্রশ্নে ফারজুক চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তারপর নীলের কথা শুনে তন্ময় জোরে হাসতে থাকে। হাসতে হাসতে নীলের কাছে আসে সে। তারপর নীলের গাল টিপে ধরে নীলের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, গাঁজা কে খেয়েছি, তুই নাকি আমি? নেশা কেটে গেলে থানা থেকে সোজা বাড়িতে যাবি, বুঝলি? তোর কোন দিক দিয়ে মনে হলো আমাদের বাপের সামনে যাব? যা ভাগ শালা, যারা গুতাকার। নীলয় তন্ময়ের হাত ধরে। তন্ময়ের হাত ছাড়িয়ে নেয়। তারপর জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, দেখ, ভদ্র মানুষের সাথে ভদ্রতা দেখাতে হয়, আর যে কুকুর তাকে মুগুর দিয়ে শান্ত করতে হয়। যা, ভদ্রভাবে তার কাছে গিয়ে মাপ চাইবি, তার সম্মান ফিরিয়ে দিবি। সিদ্ধান্ত তোর, বাকি কাজটুকুও তোর। শালা কুত্তার বাচ্চা, বের হ থানা থেকে। আর যদি বেশি পাকনামি করিস তোকে থানার ভিতরে ঢুকিয়ে দেবো, যা বলছি। নীলয়কে বসা থেকে টেনে তোলে তন্ময়। তারপর নীলয়কে জোরে একটা ধাক্কা দেয়। নীলয় ঘুরে দ্রুত এসে তন্ময়ের কোমরের বেল্ট থেকে পিস্তলের বক্স হতে পিস্তল বের করে সেটা সেট করে ট্রিগারের আঙুল দিয়ে সোজা তন্ময়ের মুখের ভিতরে ধরল। থানার পুলিশ দৌড়ে নীলয়ের পেছনে এসে দাঁড়ায়। সিহাব ভয়ে চোখ দুটো বড় করে নিয়েছে। তন্ময়ের গা কাঁপছে। নীলয় গম্ভীর গলায় বলে, শুয়োরের বাচ্চা, তোকে তোর থানায় তোকে মেরে তোর টেবিলের উপরে ফেলে রাখবো। তোর পোষা যে পুলিশ নামের কুত্তা আছে, ওরা আমার কিছু ছিঁড়তেও পারবে না। তোকে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই কিন্তু অনেক বড় ভুল। নীলয় গালের ভেতর থেকে পিস্তলটা বের করতে তন্ময় কথাটা বলল, কিন্তু তন্ময় পুরো কথাটা শেষ করতে পারে না। তখনই ওর টেবিলে থাকা মোবাইলটি বেজে উঠল। নীলয় পিস্তলটা হাতের মধ্যে ধরে তন্ময়কে বলে, তোর ফোন বাজছে, ফোনটা রিসিভ কর। দেখ, তোর বাপ ফোন করেছে। শোন, তোকে কসম করে বলছি, তোর চাকরি না থাকলে তোকে এখানে মেরে রেখে দেব। তাকিয়ে আছিস কেন? ফোন রিসিভ কর। নীলয় কথাটা বলে তন্ময়ের গালে কষে দুটো চড় দেয়। পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তন্ময় রিসিভ করে ফোন। এমপি ফোন করেছে। তন্ময় রিসিভ করতে ওপাশ থেকে বলে, আমি এমপি বলছি, শুনলাম তোমার ওখানে নিলয় স্যার গেছে। নিলয় স্যার যা বলবে তাই চুপচাপ পালন করো, যদি চাকরি আর জীবন দুটোই বাঁচাতে চাও। কিন্তু স্যার নিলয়, তুমি এখনো তাকে চেনো না, তাই চুপচাপ যা বলবে সেটা পালন করো, না হলে তোমার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। বাড়িতে জানিয়ে দিও তোমার লাশ কোথায় দাফন করা হবে। কথাগুলো বলেই এমপি ফোন কেটে দেয়। থানায় থাকা বাকি পুলিশগুলো তখন নীলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখন তন্ময় সবাইকে থামিয়ে দেয়। তারপর বলে, এমপি যেহেতু আপনাকে স্যার বলেছে, নিশ্চয়ই পিছনে বড় কিছু আছে, বাধ্য হয়ে স্যার বলতে হচ্ছে। কিন্তু এসব কিছু আমি সময় মতো ফেরত দেব। চলেন স্যার আপনার বাড়িতে। হা হা হা, সময় তোর জন্য পারফেক্ট হবে না, সেটা নির্ধারণ করছে ভাগ্যের উপর। তুই যা বাড়িতে। আর তুই কেন বাড়িতে গেছিস, কে পাঠিয়েছে, সেসব যেন আমার বাবা বা বাড়ির কেউ জানতে না পারে। যা এখন। তন্ময় আর তাড়ালো না। টুপি নিয়ে দ্রুত থানা থেকে বের হলো। তারপর জিপে চেপে সোজা ফারজুকের বাড়ির দিকে চলে যায়। ফারজুক সাহেব উঠানে বসে আছে। পাশে ওনার বউ আর মেয়ে। হেনা সবকিছু বুঝতে পেরেছে। ফারজুকের সাথে কি হয়েছে সেটা আজ করতে পেরে তিনি বললেন,
ঠিক এমনটাই 5 বছর আগে তোমার ছেলের সাথে ঘটেছিল। তুমি সেদিন তন্ময়ের কথা শুনেছিলে। কিছু মানুষের সাক্ষী নিয়ে তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার কথা শুনতে চাওনি তুমি? বাদ দাও না, ভালো লাগছে না। রাশেদের মা, চিন্তা করো না, তোমার ছেলেকে কালকে সারানোর। ফারজু কথা শেষ করতে পারে না, দরজা ঠেলে রাশেদ ভেতরে প্রবেশ করে। রাশেদ তার মাকে জোরে ডাক দেয়। রাশেদকে দেখতে পেয়ে রাশেদের মা দৌড়ে আসে তার ছেলের কাছে। ছেলেকে পুলিশে মারছে অনেক। ক্ষততে হাত বুলিয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেলে। রাশেদ বলে, চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। ফারজুক কাকা গেছিল, শালা পুলিশ হারামির বাচ্চা কাকাকে অপমান করে, টুপি কেড়ে নেয় মাথা থেকে, চড়ও দেয়। শালা একটা হারামি, টাকাও চেয়েছিল অনেক। চুপ কর বাবা, তোকে যে ছেড়েছে এটাই তো অনেক। আমাকে কারাগারে পাঠাতো যদি না নিলয় ভাই না যেত। নিলয় ভাইয়ের কথা মতো তন্ময় আমাকে ছেড়ে দেয়। আর ভয় নেই মা, আমি চেয়ারম্যানের কাজ করব না। চলো মা, বাড়িতে যাই। হ্যাঁ রাশেদ, যা, তোর মাকে নিয়ে বাড়ি যা। পুলিশ মেরেছে, টাকা নিয়ে যা, ডাক্তার দেখাস এখন। টাকা লাগবে না, নিলয় ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে নিয়ে বাড়িতে গেলাম। কাকা, আপনাকে ধন্যবাদ, আমার জন্য কত কি সহ্য করলেন। আচ্ছা যা, বাড়িতে যা। রাশেদ তার মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। শিহাব বলেছিল রাশেদের মা নিলয়ের বাড়িতে আছে। রাশেদ যেন সেখানে যায়। শিহাবের কথা মতো রাশেদ চলে আসে নিলয়দের বাড়িতে। এখন রাশেদ তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু ফারজুক, আরশাদ, হেনা সবাই অবাক হয়েছে নিলয়ের কথা শুনে। নিলয় থানাতে কি করতে গেছে? ফারজুক রেগে হেনাকে বলে, তুমি জানতে না তন্ময়ের সাথে নিলয়ের ঝামেলা আছে? তারপরে তুমি কেন নিলয়কে থানার দিকে পাঠালে? আটকাওনি কেন? আমি জানতাম না সে ওখানে যাবে। আরশাদ, চল, আবার থানার দিকে যাব। ঝামেলা মনে হচ্ছে শেষ হয়নি, আবার নতুন কোনো ঝামেলায় আমরা পড়তে চলেছি। ফারজুক আর আরশাদ দুজনে যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশের জিপ এসে থামলো বাড়ির সামনে। জিপ থেকে তন্ময় নেমে দ্রুত ফারজুকের বাড়ির ভেতরে আসে। তন্ময়কে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই পুলিশ এখানে কেন? নিশ্চয়ই আবার অপমান করতে এসেছে। গ্রামে বাড়ি হওয়াতে পাড়ার অনেক লোকজন ফারজুকদের বাড়ির ভেতরে এসে জড়ো হয়ে গেছে। আবার পুলিশও এসেছে এখানে। সব মিলিয়ে ঘটনা বেশ মনোমুগ্ধকর। তন্ময়কে দেখে ফারজুক বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? যা হবার সেটা তো থানাতে হয়েছে, আবার এখানে কি চাও? ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে মাফ করুন। আর কখনো আমি আপনার সাথে বেয়াদবি করব না। আপনি আমার গুরুজন, আপনি আমাকে চড় মারেন আর যা ইচ্ছা করেন, তবু আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার বেয়াদবি করা ঠিক হয়নি। আপনি মাফ না করলে আমি ভালো থাকতে পারবো না, মানে আমার বিবেকে খারাপ লাগবে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি রাশেদকেও ছেড়ে দিয়েছি, কোনো টাকাও লাগবে না। আর এই যে আপনার টুপি, দাঁড়ান আমি আমার ইউনিফর্ম দিয়ে মুছে দিচ্ছি ধুলো। নিন ইমাম সাহেব, পড়ুন। তন্ময় কথাগুলো বলতে বলতে ফারজুক সাহেবের হাত ধরে রাখে। ফারজুক হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তন্ময় ছাড়ে না। এলাকার মানুষজন হাঁ করে দেখছে তন্ময়ের ঘটনা। ফারজুক অবাক হয়। বিষয় এখনো তার কাছে হজম হচ্ছে না যে পুলিশ থানার ভেতরে তার সাথে এমন করলো। এখনো 2 ঘন্টা হয়নি, আর এরই মধ্যে ওই পুলিশ সোজা বাড়িতে এসে কাঁদো কাঁদো গলায় সবার সামনে মাপ চাচ্ছে। ফারজুক কি বলবে বুঝতে পারে না, তবে তন্ময়ও ওনার হাত ছেড়ে দিচ্ছে না। দেখো, তুমি কি বলছো বুঝতে পারছি না। হঠাৎ কি যে হলো, আমার কাছে এসে মাপ চাইছো? প্লিজ ইমাম সাহেব, বুঝুন একটু। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার যাও, বুঝেছি আমি। ধন্যবাদ, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তন্ময় চলে যায় সেখান থেকে। এলাকার মানুষজন আস্তে আস্তে চলে যায়, কিন্তু এখনো ফারজুক বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছে। রাত 9টা বাজে। নীলা আর শিহা বাড়ির সামনে আসে। ফাহিকে ওদের বাড়ির ভেতর থেকে বের হতে দেখে। নীলয়ের হাতে বাদাম। ফাহিকে ডাক দেয় সে। ফাহি চমকে ওঠে। এই ফাহি, এদিকে আসো। জি বলুন। প্রেম করো তুমি? এই না না, মাদ্রাসাতে পড়ি, কোনো ছেলে ধারে কাছেও যায় না আমি। কোনো ছেলেকে ভালো লাগে না? না না, ছেলেদের দিকে তাকায়ও না। আমার দিকে তো তাকাও, আমি কি ছেলে না? ভাই লজ্জা পায়। এই ছেলে তো দেখি বহুত বজ্জাত।
আগে যা ফাজিল ছিল এখন তো পরিবর্তন হয়নি, মুখের ওপর লজ্জা দেয়। কি জন্য রেখেছেন? বাদাম এনেছি, নাও। না, নিব না। কেন? কিছু মিশিয়ে দেইনি, পড়বা না? তুমি যে হারে সুন্দরী হচ্ছ, তবে দেখবা অন্য কেউ একদিন তোমাকে কালো জাদু করে ভেঙে নিয়ে গেছে। এই, আপনি বেশি কথা বলেন কেন? দেন ম্যাডাম। ফাহি দ্রুত ভিতরে চলে যায়। আড়ালে গিয়ে সে নিলয়ের দিকে উকে মেরে তাকায়। শিহাব বলে, কি শুরু করলি ওর সাথে? জানি না, ওরে খেপাতে ভালো লাগে। ওকে কি পছন্দ করিস? চুপ থাক, চল ভিতরে। নিলয় বাড়ির ভেতরে আসে। নীলা, ফাহি, হেনা, ফারজুক বসে আছে বারান্দায়। নিলয় হেনাকে বলে, মা, শিহাব আসছে, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিলয়, এদিকে আয়। বলো। তুই কি আজ থানাতে গিয়েছিলি? হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। কি হলো? থানায় যে কি করেছিস? কিছুই না। তাহলে তোর বাবা গেল রাশেদকে ছাড়াতে, পুলিশ তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছিল, আর তুই যাওয়ার পর রাশেদ চলে আসে কিভাবে? আর বলিও না মা, তন্ময় তো খারাপ, নিজে আকাম করে আমাকে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে। তো ওই খারাপ লোকটা কিভাবে কথা শুনবে সেটা আমি জানি। আমার এক বন্ধু পুলিশের বড় পদে চাকরি করে, ওকে ফোন দিলাম, তারপর সব কাজ হয়ে গেছে। তোর বন্ধু বলতে তুই 5 বছর আগে বাড়ি ছেড়ে যাবার পর কি করেছিস বা এখন কি করিস? তেমন কিছুই না, একটা ব্যাংকে চাকরি করছি, মাসে 20,000 টাকার মতো বেতন হয়। পড়াশোনা নিজের খরচেই করেছি। তন্ময়ের কি হয়েছে? সে এসে তোর বাবার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে, কি বলেছিস তাকে? আমি কিছু করিনি, তোমরা তাকে জিজ্ঞাসা করো, আমি এসব জানি না। শিহাবকে জিগাও, সে ছিল আমার সাথে। হ্যাঁ আন্টি, আমরা গেছিলাম থানায়, তারপর ভালোভাবে কথা বললাম, পর একটা ফোন আসে, তারপর সে রাশেদকে ছেড়ে দেয়। আমরা থানা থেকে বের হই, রাশেদকে মেডিসিন কেনার টাকা দিই, এরপর বাজারে ঘুরে এইমাত্র বাড়িতে এলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। হেনার কথা বলে সেখান থেকে চলে যায়। নিলয় আর শিহাব চলে আসে নিজেদের রুমে। নিলয় জোরে একটা শ্বাস নেয়। নিলয়কে শিহাব বলে, তুই যা বলতে বললি সবটা বললাম, এবার বল তুই কি করিস? আরে বাবা, বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে এতটুকু জেনে রাখ, কারো ক্ষমতা নেই আমার পরিবারকে আমার সামনে ছোট করবে। দেখ নিলয়, তুই যখন পিস্তল নিয়ে তন্ময়কে হুমকি দিছিলি, তোকে দেখে আমার স্বাভাবিক মনে হয়নি, আমি ভয় পেয়েছিলাম। বাদ দে, চল খাবার খাই। নিলয় ঘুম থেকে উঠেছে। শিহাবের বিয়েটা পিছিয়েছে আরো একদিন, এর জন্য আপাতত কাজ নেই। ঘুম থেকে উঠেই সে রান্নাঘরের দিকে যাবার জন্য পা বাড়ায়। এমন সময় নীলা আর ফাহির কথা শুনতে পায়। ওরা দুজন হেনার সাথে কথা বলছে। মা, আমি কি আর মাদ্রাসাতে যাব না? কতদিন হলো আমি ক্লাসে যাই না। হ্যাঁ কাকিমা, তুমি একটু আমার মা বাবাকে বলো না, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো কিচ্ছু করিনি, তাহলে কেন আমাদের এবার ক্লাসে যেতে বারণ করো? একটু বোঝো না কেন তোমরা? দেখ, এসব নিয়ে আমি কি বলবো জানি না। ছেলেগুলো খারাপ, রোজ বিরক্ত করতো। এখন তোরা যদি রোজ যাস তাহলে রোজই সমস্যা হবে। এর থেকে বাড়িতে থাক, ছেলে দেখতে আসলে বিয়ে শাদী দিয়ে দিব। কিন্তু বিরক্ত তো ওরা করে, আমরা তো কিচ্ছু করি না, চুপচাপ আসি আর যাই। পেছন পেছন বাড়ি অবধি আসলে আমরা কি করব? তোদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলে, মানুষজন দেখলে কি বলে জানিস? বলে তোরা নাকি তাদের সাথে দাঁড়িয়ে গল্প করিস। মানুষজন নানান কথা বলে, কোন দিন কি হবে কে জানে। তোদের বাবাকেও শাসিয়েছে, বাড়ি থেকে তোদের দুজনকে তুলে নিয়ে যাবার কথাও বলেছে। তোর বাবা বুঝিয়েও কাজ হয়নি, এর থেকে তোদের বাড়িতেই থাকা ভালো। তাহলে পড়াশোনা? এত পড়াশোনা করে আর লাভ নেই। সামনে পরীক্ষা আছে মা, মাসখানেক হলো মাদ্রাসাতে যাচ্ছি না। ওরা চেয়ারম্যানের ছেলেপুলেরা বাইক নিয়ে ঘোরে, তোদের দুজনের পেছনে লাগছে অনেক মাস হয়েছে। তোদের বাবারা যে বিচার দিয়েছে এতে ওদের রাগ আরো বেশি। বাহিরে কি না কি হবে। দূর, ভালোই লাগে না। ওই শোন, এসব কথা যেন নিলয়ের কানে না যায়। ওরা দুজন আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হলো। নীলার খালি গা, সে ঘুম থেকে উঠে আর কিছু পরেনি। পরনে একটা ট্রাউজার আর গায়ে কোনো কাপড় নেই। চুলগুলো ছোট ছোট, তবে বেশ মানানসই। ফাহি নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের টাইট বডি,
যাকে বলে 6 ভাজে সুঠাম দেহ। ফাহি নীলাকে বলে, নীলা বুঝলি, তোর ভাই একটা বেশরম। আগে যা ফাজিল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো বেশি হয়েছে। আমার ভাই আবার তোর সাথে কি করলো? হুম হুম, আবারও কি ফুল দিল নাকি? আর বুঝি না, তুই আজকাল ঘুরে ফিরে আমার ভাইয়ার কথা বলিস কেন? এই চুপ থাক, ওইদিকে দেখ, তোর ভাইয়া লজ্জা শরম হারিয়ে গেছে। খালি গায়ে কেমনে দাঁড়িয়ে ব্রাশ করছে, ইস, লজ্জাও করে না? তোর তো নজর খারাপ। আর ভাইয়া কি জানে তুই আসছিস? আর তোর লজ্জা হলো হঠাৎ এত কেন? আগে তো তোর এমন হতো না। সারাদিন তো ভাইয়ার সাথে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকতি। আরও কত কি করতি। থাক, সেসব আর নাই বলি। দাঁড়া, ভাইয়াকে ডাকি, বলবো তুই ডাকছিস, কাছ থেকে দেখবি। হুম। নীলার কথা শুনে ফাহি আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে ভিতরে চলে যায়। নীলা হাসতে থাকে। নিলয় সকালের খাবার খায়। বাড়ি থেকে যখন বের হতে যাবে তখনই নীলা আসে নিলয়ের সামনে। নিলয়কে বলে, ভাইয়া, তুমি সকালে খালি গায়ে বাইরে আসছিলা কেন? ফাহি দেখেছি হাঁ করে তাকিয়েছিল। নীলা শোন, হ্যাঁ বলো ভাইয়া। কালকে থেকে মাদ্রাসাতে যাবি। মাদ্রাসাতে? কিন্তু আবার কি? বলছি তো যাবি, সমস্যা নেই, আমি আছি তো। নীলা মাথা নাড়ায়, তবে মুখে কিছু বলে না। সে কি বলবে বুঝতেও পারে না, তবে ভয় যে পাচ্ছে সেটা নীলার চেহারাতে স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা বাড়ির ভেতরে আসলো। নীলয় বাইক নিয়ে বাহিরে আসে, শিহাবকে কল দেয়। শিহাব বাড়ির ভেতর থেকে বেরিয়ে দেখে নীলয় দাঁড়িয়ে আছে। নীলয়ের বাইকের পেছনে উঠে সে শিহাব বলে, এত সকাল সকাল কোথায় যাবি রে? চেয়ারম্যানের ছেলেকে চিনিস? হ্যাঁ চিনি, তুর্জয় নাম ওর। কেন, কি হয়েছে? হঠাৎ চেয়ারম্যানের ছেলেকে খুঁজছিস? তাকে কোথায় পাওয়া যেতে পারে? কয়টা বাজে? 9টা? তাহলে মনে হয় 3 রাস্তার মোড়ের দিকে পাওয়া যাবে। ওর বাবার পার্টি অফিসের সামনে থাকে। ওখানে তো স্কুল কলেজ মাদ্রাসা আছে। সে ওখানেই থাকে বন্ধুদের নিয়ে সবসময়। কিন্তু কি হয়েছে? তোর কাহিনী আমার ভয় লাগছে ভাই। আগেই ভালো ছিলি, যা করতাম সেটা বাড়িতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তুই রীতিমতো একটা অ্যাটম বোমা। চুপ থাক, চল ওদিকে। নিলয় আর শিহাব চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। অপরদিকে, কি ব্যাপার অফিসার, তোমাকে তো দেখি দিন দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার হলোটা কি? চেয়ারম্যান হারুন তন্ময়কে প্রশ্নটি করলো। তন্ময় চুপচাপ বসে থাকে। চায়ে চুমুক দিয়ে হারুনের দিকে তাকায় সে। হারুন দেখছে তন্ময়ের চেহারাতে মার খাওয়ার ছাপ স্পষ্ট। তন্ময় কিছু বলছে না। হারুন আবার বলে, 2 দিন আগে সব তো ঠিক ছিল, হঠাৎ তোমার চেহারা পরিবর্তন হলো কেন? আর রাশেদ কই, তার কি খবর বললে না তো? চেয়ারম্যান সাহেব, রাশেদ আপনার মাল টানতে গিয়ে আমাদের অফিসারের হাতে ধরা পড়ে। তাকে থানায় ধরে আনে পুলিশ। আমি থাকলে তো তাকে ধরতে পারতাম না, কিন্তু সমস্যা হলো রাশেদ আপনার নাম বলে অফিসারদের কাছে। যদিও বিষয়টা আমি সামলে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো রাশেদ, তাকে চালান করতে পারিনি, সে বের হয়ে এসেছে। কি ভাবছো সে কিভাবে বের হয়? মানে তোমার মতো অফিসার থাকতেও সে থানা থেকে চলে গেল কিভাবে? আসলে প্ল্যান ছিল অন্যটা। তাকে চালানের নামে ওর বাড়ি থেকে টাকা পয়সা হাতাবো। চেয়েছিলাম 2,50,000 দিলে ছেড়ে দিতাম একটা কেস দিয়ে, কিন্তু আবার কি? সব তো ঠিক ছিল, এর আগেও তো এমনটা করেছো, যার বাক আমিও পাইছি। হ্যাঁ পেয়েছেন, কিন্তু এবার তা হয়নি। ফারজুককে তো চিনেন, ওর ছেলে আছে একটা। 5 বছর আগে আমি ওকে ফাঁসিয়েছিলাম ওর পাড়াতো, মানে চাচাতো বোনের মাধ্যমে। সে ছিল না এত বছর, হঠাৎ করে গ্রামে আসছে। সে থানায় এসে 5 লাখ টাকা চেক দেয়। বাহ, ভালো তো, তাহলে ওকে আবার ধরো, আরো টাকা পাবে। কিন্তু এটা সম্ভব নয়, আমি 5 লাখ টাকা রাখতে পারিনি। ওর সাথে এমপি সাহেবের অনেক খাতির, এমপি তাকে স্যার বলে ডাকি। আমার চাকরি আর নিজের প্রাণ বাঁচানোর বিনিময়ে আমি যেন ওর বাবাকে গিয়ে সরি বলি, সেটার জন্য এমপি আমাকে কল দিয়েছিল। নিলয়ের কথা শোনার জন্য এমপি কল করে, আর আমি এমপির কণ্ঠে ভয়ের তীব্রতা বুঝতে পেরেছি। এমপিকে কল করার সাহস নেই আমার। আপনি কল করে জেনে নেবেন নিলয় আসলে কে, তারপর ওর কপালে যে কি খারাপ কিছু আছে সেটা আমি বোঝাবো। শালাকে আমি মেরে পুকুরে লাশ ভাসিয়ে দেবো। অফিসার, লাশ বাসানোর রেকর্ড আমার কাছে আছে, খোঁজ নিয়ে দেখি, তারপর তো বাকিটা। দুজন বসে আরো 1 কাপ চা পান করতে থাকে। ওদিকে নীলা আর ফাহিদ দাঁড়িয়ে আছে একসাথে। নীলা সোজা ফাহিকে বলে, আমি ভাইয়াকে বলে দিছি তুই তাকিয়েছিলি ওর দিকে,
তুই তো দেখি অনেক খারাপ। এমনিতে তোর ভাই আমাকে দেখলে লজ্জা দেয়, আবার তুইও এমন করলি? তোরা দুটোই ভালো না। তুমি যে ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখো ওটা আমি জানি। এখন সব সত্যি বলো, ভাইয়াকে লাইন মারিস তুই? চুপ চুপ, তোর কথা আমার সহ্য হচ্ছে না। তুই এত খারাপ কবে থেকে হচ্ছিস? বুঝে গেছি, আগে তো ডাকলে তোকে এই বাড়িতে পেতামও না। আজকাল ঘন ঘন আমাদের বাড়িতে আসো, ভাইয়াকে দেখো, ঘুরে ফিরে আমার কাছে ভাইয়ার কথা জানতে চাও। আমি কি পাগল নাকি? হুম। হইছে, থাম। কই তোর ভাই? এই তো লাইনে আসছো বাবু। ও হ্যাঁ, মনে পড়েছে, ভাইয়া বলে গেছে আমরা যেন কালকে থেকে মাদ্রাসাতে যাই, কোনো সমস্যা হবে না, উনি নাকি থাকবে। থাকবে? তো আগে তো আমাদের বাড়িতে জানানো লাগবে। ওনারা যেতে না দিলে কি করব? চল বাড়িতে বলি, দেখি কি হয়। তবে বাবার সামনে বলা যাবে না, মাকে বলতে হবে। ওরা দুজন দুজনার মায়ের কাছে চলে যায়। দেখা যাক ওদের থেকে অনুমতি পায় কিনা তারা। নীলয় আসিয়া চলে এসেছে 3 রাস্তার মোড়ে বাজারে। কোতোয়ালি বাজার। বাজারটা মাঝারি বড়, মানে খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না। এখানে 3 দিকে 3টে শিক্ষা প্রতিষ্ঠান, মাঝখানে হাসপাতাল, ব্যাংক, এমন হওয়াতে লোকজনের আনাগোনাও বেশ। বাজারের ভেতরে এমপির কার্যালয়কে নিজের অফিস বানিয়ে ফেলেছে চেয়ারম্যানের হারুন। বর্তমানে এটা সামলায় তার ছেলে দুর্জয়। মাদ্রাসার থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকান, সেখানে অনেকগুলো ছেলে পুলে বসা। হাই স্কুলের সামনেও একই অবস্থা, কলেজের সামনের চিত্র যেন একই রকম। নিলয় বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে সব ছেলেগুলো দুর্জয়ের সাথে কানেক্টেড। নিলয়, বাজারে আসলি যে? দরকার। তুই যেন কাকে খুঁজছিলি? ও, চেয়ারম্যানের ছেলে তুর্জয় কিনা? ওই দেখ, মাদ্রাসার সামনে যে দোকানটা দেখছিস, চার সিগারেট হাতে, মাথায় ক্যাপ পরা একটা ছেলে বসা, ওটাই হারুনের ছেলে তুর্জয়। সামনে দেখ, ওর 6 লাখ টাকার বাইক রাখা, বেটা ওই বাইকে করে মেয়েদের পিছু নেয়। আমিও দেখেছি, নীলা আর ফারিহার পেছনে সবচাইতে বেশি ঘুরেছে। কতবার যে তোদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। ওর পাশে যে ছেলেটা আছে, ওর নাম শাকিল। শাকিল পছন্দ করে ফাহিকে, আর তুর্জয় পছন্দ করে তোর বোনকে। মানে এটা মোটামুটি ছেলেপুলেরা সবাই জানে। এবার চল বাড়ির দিকে ফিরি, বিয়ের বিষয় নিয়ে আলোচনা আছে। বাড়িতে যখন যাব তখনই যাবি, চুপচাপ বসে থাক। এত বেশি কথা বলিস কেন? তুই না তুর্জয়কে দেখতে চেয়েছিলি, দেখালাম, চল এবার। বাইকটা লক করে আয় আমার সাথে। নিলয় কথাটা বলে চলে যায় বাজারের ভিতর। সে এসে সোজা দুর্জয়ের সামনে আসলো। ওরা সবাই বসে আছে সেখানে। নতুন একটা ছেলেকে দেখতে পায় তারা। মুখে কোনো দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে সাইজ ভাবে কাটা। টি শার্ট হাতা থেকে বাহু বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। বেশ সুঠাম দেহ নিলয়ে। দুর্জয়দের বয়সে অল্প, নীলাদের থেকে 1-1.5 বছর বড় হবে। নীলা গিয়ে প্রথমেই সালাম দেয়। ওরা কিছু সময় অবাক হয়ে পরক্ষণে ওরা সালামের উত্তর দিল। দুর্জয় ভাই, আপনি? হ্যাঁ, কিন্তু তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি বাড়িতে থাকি না। আসলে এখানে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি হলাম নীলার আপন বড় ভাই, ফাহির চাচাতো ভাই। নিশ্চয়ই আপনারা চিনেন। আরে বড় ভাই আপনি? আপনার কথা কখনো শুনিনি। আগে বলবেন তো, আপনি নীলার ভাই? কি হয়েছে নীলার? তাকে তো দেখছি না আজকাল মাদ্রাসাতে আসতে। ওর বোরখা দেখলেই বুঝতে পারি, হাঁটা দেখলেই বুঝতে পারি সে এসেছে। কত মেয়ে দেখি, অথচ নীলাকে দেখি না। বাড়ি থেকে কি বের হতে দেয় না নীলাকে? ভাই আমার মালের কথাটাও বল, 2টো পরি মিসিং, আমার তো ঘুম আসে না। ভাইকে কবে দেখবো ভাই, একটু বল না। আরে আর সমস্যা কি, তাদের বড় ভাইয়েরা আসছে কথা বলতে, এখন থেকে পাবি। ওই গিট্টু, ভাইয়াদের জন্য সুন্দর করে চা সিগারেট দে। আমরা খাই না, এখানে এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। শুনেছি আমার বোনদের নাকি আপনারা বিরক্ত করেন। এটা ঠিক না। বিরক্ত করা কি ঠিক বলেন? সে তো ভয় পায়। এসব করা বাদ দিয়ে তোমরা কি পড়াশোনা করো না? নীলার কথা শুনে ওরা কিছু সময় চুপচাপ বসে থাকে। তারপর একসাথে জোরে হেসে ওঠে। নিলয় জানে এরা প্রথমে শুনবে না নিলয়ের কথা,
শুনে হাসতে হাসতে তুর্জয় বলে, ওই সাকিল, বড় ভাই আসছে আমাদের বোঝাতে। শুনেছিস তো, ওর বাপও ভদ্রভাবে বুঝিয়ে চায়, আমরা শুনি না। এখন তার ভাই এসেছে বোঝাতে। ভয় পাইছিস তোরা? আমি কিন্তু অনেক ভয় পাইছি রে। দেখেন আপনারা ছোট ভাই, তবুও সম্মান নিয়ে ভদ্রতা নিয়ে বললাম, পড়াশোনা করো। যেই মেয়ে ভালোবাসবে না তার পিছে ঘুরে কোনো লাভ নেই। যদি থাকে ভাগ্যে আপনা আপনি আসিবে। তার পিছু ঘুরে তার সাথে কথা বলে তাকে প্রপোজ করেও যখন পেলে না, তখন নিশ্চয়ই তার পিছু ছাড়া উচিত, তাই না? কেন শুধু শুধু বিরক্ত করবা? বাড়ি অবধি যাবা, তুলে আনার হুমকি দিবা, তাদের পরিবারকে অপমান করবা, এগুলো তো ঠিক না, তাই না? আমার বোন, তাই আমি এসেছি বোঝাতে। তোমার বোন থাকলে তুমি হয়তো এসে মারতে, সবাই কিন্তু বোঝাবে না। তাই তোমার উচিত এসব নিয়ে আর পড়ে না থেকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। মেয়ে মানুষ সার্টিফিকেট দেখে, তোমার 6 প্যাক ওয়ালা বডি দেখে কাছে আসবে না। তুমি যদি আয় করার মতো কিছু না করো, তোমার পরিচিতি দেবার মতো কিছু না থাকে, তোমার যদি সংসার চালানোর অর্থ না থাকে, তবে মেয়ে মানুষের ভালোবাসাও পাবা না। আশা করি বুঝতে পেরেছ। আর কখনো বিরক্ত করবে না ওদের। ভালো থাকো, হ্যাঁ? নীলয় কথাগুলো বলেই সেখান থেকে চলে আসার জন্য ঘোরে। ঠিক তখনই পেছন থেকে তুর্জয় বলে, ওই দাঁড়া, তোর জ্ঞান দেওয়া শেষ। শিহাব অবাক হয়। তুর্যদের থেকে 4-5 বছরের বড় ছেলেদেরকে সে তুই করে বলছে। তুর্জয় তো চরম বেয়াদব। নিলয় ঘুরে তাকালো। তুর্জয় নিলয়ের গেঞ্জির কলার কাছে কলার টেনে ধরে। নিলয় মুচকি হাসলো। তুর্জয় একটা ঝাঁকে দিয়ে বলে, সালা বাবু, তোর জ্ঞান দেওয়া শেষ। শোন, ছোট থেকেই এমন হাজারটা জ্ঞান আমি শুনে আসছি। এবার অন্তত মাফ কর। আর টাকা আমার আছে, আমি তাতেই চলি। আমার বাবার যা আছে তাতে কারো সাধ্য নয় এসে কথা বলবে। শোন, তোর বোনকে তো বিরক্ত করতাম, ভাবতাম বিয়ে করব। কিন্তু এখন তোর বোনকে আমি তুলে নিয়ে যাব। মাসখানিক পর তোর বোনকে বাড়িতে রেখে আসবো। এরপর তোর বোনের পেটে হবে আমার বাচ্চা কাচ্চা, তুই হবি মামা। কেমন লাগলো? তোর বোন সুন্দরী অনেক। প্রথমে প্রপোজ করেছিলাম, মাগে না করে দেয়। সুন্দর করে বলে সে এসবে জড়াতে চায় না, সে তার বাবার কথা মতো চলে। পরিবারের মতেই সে বিয়ে করবে, কোনো সম্পর্কে জড়াবে না। জিদ চাপলো আমার, পিছনে ঘোরা শুরু করলাম। মেয়ে আমার দিকে ফিরেও তাকায় না। তোর বোনকে আমার লাগবেই। আমাকে বোঝাতে আসিস না, শুনবো না। যা, তোর বোনকে গিয়ে সামলে রাখ। দেখি তোর বোনের বিয়ে কিভাবে দিস। তুর্জয় কথাগুলো বলে নীলয়ের গেঞ্জি ছেড়ে দেয়। শিহাব নিলয়ের হাত ধরে কানের কাছে মুখ এনে বলে, নিলয় ফিরে চল, এরা কিন্তু পোলাপান ভালো না। আর এই এরিয়া ওদের, কি করবে বুঝতে পারছিস না, চল ভাই। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। বাইকের কাছে আসলো। পেছন থেকে ওরা হাসতে থাকে। সেটা শুনতে পায় নিলয়। শিহাব বলে, কি ভাবছিস? ভাবছি এটা বাজার, এখানে কিছু হলে বাবা জানতে পারবে। মানুষটা আবার আমাকে সবসময় ভুলই বুঝে গেল। চলো তাহলে আগে বাবার সাথেই কথা বলে আসি, তারপর না হয় দেখা যাবে। সকাল পেরিয়ে দুপুর হয়। নিলয়রা বাড়ির দিকে আসতে থাকে। নীলা হেনার কাছে এসেছে। কালকে মাদ্রাসাতে যাবে বলে সরাসরি তার মাকে বলছে, মা, কালকে মাদ্রাসাতে যাব, ভাইয়া বলেছে যেতে। তার মানে নিলয় শুনেছে সব? তুই বলেছিস নিলয়কে? কি বলেছিস? আমি কিছুই বলিনি। সে বলে কালকে থেকে যেন মাদ্রাসাতে যাই, সে থাকবে সাথে, সে আনা নেওয়া করবে। ও আচ্ছা, কিন্তু রাস্তায় যদি ঝামেলা হয়? নিলয় আনা নেওয়া করলে ভালো, কিন্তু ভয় তো অন্য জায়গাতে। তোর ভাইকে যদি তোর জেরা মারে? আরে না, কিছুই হবে না, ভাইয়া সামলে নেবে, কথা বলে দেখো। আচ্ছা। নীলা চলে যায় সেখান থেকে। দুপুর হয়ে এসেছে। নীলয় যে কোথায় গেছে কে জানে। নীলয় বাইক নিয়ে সোজা মসজিদের সামনে আসলো। অজু করে জোহরের নামাজ পড়ে তার বাবার পিছনে ফারজুক সাহেব বেশ সুন্দর করে তেলাওয়াত করতে পারেন। যদিও জোহরের নামাজে উচ্চ স্বরে তেলাওয়াত নেই, কিন্তু নীলয় তার বাবার সুর জানে। ফারজুক নামাজ পড়ে বের হবেন। তখনই নীলয় ডাক দেয় তার বাবাকে। এই যে ইমাম সাহেব, শুনুন,
আপনাকে বাবা বলে ডাকতে বারণ করেছিলেন। ফারজুক সাহেব নীলয়ের কথা শুনে দাঁড়ায়। মসজিদের ভেতরে বসলেন তিনি। নিলয় এসে বসলো। মসজিদে দুজন মানুষ। নিলয় তার বাবার সামনে বসে বলে, দেখুন, মসজিদে বসে বলছি, 5 বছর আগে আপনি যে বিষয়ের উপরে ভুল বুঝেছিলেন সেটা সত্য নয়। আপনি আপনার মতো বুঝেছিলেন, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা কেবল আমি, রাহি, তন্ময় আর শিহাব জানি। আপনারা কিছুই জানেন না। আমি সেসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি খোঁজ পেয়েছি চেয়ারম্যানের ছেলে তুর্জয় নীলাকে বিরক্ত করে। আপনি মুখে মানুন আর না মানুন, আপনি সৎ হলে নিশ্চয়ই মেনে নেবেন নীলা আমার বোন। আর আমার বোনকে কেউ যদি বাজে কথা বলে আমার কি হবে মনের ভিতরে ভাবেন। ওহ, তাহলে সবকিছু তুমি জানো দেখছি। যাক, রেগে কথা বলছেন না, এটা শুনে ভালো লাগলো। মসজিদের ভিতর বলে কি রাগ নেই? কি বলতে এসেছো বলো। বলছি, তুর্জয়কে নিয়ে আপনার কানে যা আসুক আপনি সেটা চুপচাপ শুনবেন, বাকিটা আমি দেখব। ও হ্যাঁ, নীলা আর ফাহিকে আমি মাদ্রাসা থেকে আনবো আর নিয়ে যাব। নিলয় কথাগুলো বলে বাইরে চলে আসে। ফারজুক সাহেব নিলয়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। 5 বছর পর কথা হচ্ছে বাপ বেটার ভিতরে। ফারজুক সাহেব নিলয়কে ডাক দেয়। নিলয় থামে। তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেন। নিলয়ের সামনে এসে ফারজুক বলে, তুর্জয় অনেক বেয়াদব। ওর বাবার পাওয়ার আছে, সে এসব নিয়ে বাড়াবাড়ি করে। আমি অনেকবার বুঝিয়েছি, মেম্বার দিয়ে বলিয়েছি, কোনো কাজ হয়নি। সে চরম বেয়াদব একটা ছেলে। তুমি ইয়াং, তোমার সাথে ওরা আরো বেশি বেয়াদবি করবে, ঝামেলা হবে অনেক, তোমাকে ওরা মারবে। সেটা সময় হলে দেখা যাবে। আপনি শুধু নিজের জায়গাটা দেখুন, আর যা কিছু হোক আগে আমার থেকে শুনবেন। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না। মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসে। হেনার সাথে কথা বলে। হেনা জানায় যেন সাবধানে চলাফেরা করে। নিলয় ওদের কথা শুনে কেবল হাসে। ফারজুকের কথা আর হেনার কথা একই রকম, কিন্তু ওরা জানে না আসলে মারটা কে খেতে পারে। পরের দিন ফাহি নিলয়দের বাড়িতে আসলো। নিলয় রেডি হচ্ছে। ফাহি রেডি হয়ে বারান্দায় বসে আছে। হেনা এসে অনেক কিছু জ্ঞান দান করে গিয়েছে। ফাহি বসে আছে। হঠাৎ নীলয় আসে সেখানে। নীলয় এসে ফাহিকে বলে, কি ব্যাপার, আজকে তো বেশ সেজেছ। সাজি নাকি? মুখ ঢাকিনি এখনো। বুঝি বুঝি। কি বোঝেন? ওই যে শাকিল ছেলেটা আছে তোমার, তাই না? শাকিল কি অনেক ভালোবাসে? এজন্য বলি, অন্য কোনো ছেলে কেন তোমার আশেপাশে আসে না? আমাকে পাত্তা দাও না কেন বুঝি? সবই বফের বারণ, তাই না? এই থামেন আপনি। কি বলেন? হ্যাঁ, শাকিল একটা বেয়াদব ছেলে। ওর থেকে রাস্তার কুকুর অনেক ভালো। সামনে দিয়ে গেলে জোরে জোরে বলে, বোরখা ছাড়া কাপড় ছাড়া তোমাকে দেখার খুব ইচ্ছা। কবে যে সুযোগ হবো। এইসব বাজে কথা শোনার পর মন চায় ঠাস ঠাস করে জুতা দিয়ে বাড়ি গাড়ি ওর গালে। হারামিগুলা 6 মাস ধরে চালাচ্ছে। উফ, কি দোষে যে মাদ্রাসা ওদের অফিসের পিছনে করলো। আচ্ছা, সমস্যা নেই, আমি নিয়ে যাব তো। আমার সাথে গেলে ভয় নেই। এই জন্যই বাবা রাজি হয়েছে। কেউ আনা নেওয়ার জন্য ছিল না বলেই যেতে দেয়নি। ও, তা আমি তোমাকে নিয়ে যাব, আনবো, আমাকে কি দিবা? কিছুই দিব না। আমি কি বলছি নাকি এসব? তবু নিজ দায়িত্বে কিছু দিতে হয়। আচ্ছা যান, চকলেট দিব না আপনাকে। চকলেট লাগবে না, আমাদের চকলেট বেশি খাওয়া নিষেধ। আপনাদের মানে? মানে আমাদের ক্যাম্পে এসব চলে না। ক্যাম্প? আরে, আমাদের অফিসে কাজের যা চাপ, তাতে এসব চকলেট কখন খাবো? কাজের জন্য বস নিষেধ করেছে, অন্য কিছু লাগবে। অন্য কিছু কি? নিলয় ফাহির কাছে সরে আসে। কানের কাছে মুখ এনে বলে, ফুল দেবার পর যেটা দিয়েছিলে সেটা হলে না করব না। নিলয় কথাটা বলেই হেনার কাছে চলে আসে। ফাহি হাঁ করে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফাহি মনে মনে বলে, ব্যাটা বজ্জাত, খালি সুযোগে থাকবে। সে আমাকে টিচ করছে, বাইরের মানুষকে কি বলবো? তবে ফাহি কিছু বলল না, কারণ ফাহি নিলয়কে পছন্দ করে। এর জন্য নিলয়ের সবকিছু ওর ভালো লাগে। নিলয় হেনার কাছে যায়। হেনা নিলয়কে দেখা বলে, কালকে মাঝরাতে বাইরে কি করছিলি তুই? ও, তুমি জেগেছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বাড়ির সামনে পায়চারি করছিলাম। পাইচারি করছিলি নাকি ফোনে কথা বলছিলি? কাকে যেন বলছিলিস এখনো কেন আসেনি? কতক্ষণ লাগবে? জলদি নিয়ে এসো।
নিলয় ভুরু কুঁচকে তাকায় হেনার দিকে। তার মা গেটের কাছে দাঁড়িয়ে রাতে নিলয়ের কথা শুনছিল। পরে তিনি ভেতরে যায়। নিলয় কি বলবে বুঝতে পারে না। যেটার ভয়ে নিলয় বাড়ির কথা না বলে বাহিরে গিয়ে কথা বলছিল, সেটাতেই নিলয় এখন ধরা পড়ে গেছে। কালকে নিলয় অর্ককে ফোন করে। অর্ক নিলয়ের সবচাইতে কাছের একজন। অর্ককে যা বলা হয় অর্ক সেটাই করে। কালকে যখন শিহাবকে নামিয়ে মসজিদে প্রবেশ করে, তখন নিলয় অর্ককে মেসেজ করে জিনিসটা আনতে বলে দেয়। আর সেটা যেন মাঝ রাতেই আসে। কিন্তু রাত যখন 2টা বাজে তখনও অর্কের খবর নেই। রাত 3টার সময় কোতোয়ালি বাজারে এসে অর্ক ফোন করে। তখন নিলয় কথা বলার জন্য দরজা খোলে। এমন সময় হেনা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওঠে। উঠতেই দেখতে পায় নিলয় ফোন কানে ধরে বলে, কোথায় তুমি? বাজার থেকে বাম পাশের রাস্তা বরাবর চলে আসো, লোকেশন দিচ্ছি, আমি বাহিরে থাকবো। কথা বলতে বলতে নিলয় বাহিরে আসে। হেনাও বাহিরে আসে। তখন নিলয়কে কথা বলতে শুনতে পায়। নিলয় তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কত বছর হলো তোমার পিঠা খাই না। আমাদের ক্যাম্পে মেয়েরা কোনো কাজের না। ক্যাম্প মানে অফিসের ক্যাম্প আছে একটা, সেখানে আমরা অফিসিয়ালি কাজের বাইরে অন্য টপিক নিয়ে কাজ করি। মাসে একবার করে আমাদের এই ক্যাম্প তৈরি করা হয়। সেখানে জীবনমুখী কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে অফিসের বাহিরেও ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের কাজ করানো হয়ে থাকে, এজন্য বললাম। ও আচ্ছা, বল কি পিঠা খাবি? ভাইয়া আমি রেডি, চলো এখন। নিলয় দ্রুত তার মায়ের থেকে পালিয়ে আসে। নিলয় আগে থেকে রেডি হয়েছিল, সাদা শার্ট আর তার উপরে মেরুন রঙের শার্ট পরা, জুতার কালার হালকা লাল। নিলয়কে বেশ লাগছে। কাঁধে একটা ছোট ব্যাগ। রাশেদকে কল করে নিলয় ডেকেছে ভ্যান নিয়ে আসার জন্য। নিলয় আর শিহাব ভ্যানের পেছনে বসলো, আর ফাহিও নীলা ভ্যানের সামনে বসেছে। 4 জন মাদ্রাসার দিকে যেতে থাকে। বাজারের ভেতরে আসতেই তুর্জয় আর সাকিব দেখতে পায় মা ফাহি আর নীলা আসছে। ওরা দুজন রাশেদের ভ্যানের সামনে এসে দাঁড়ায়। তুর্জয় নীলার দিকে তাকিয়ে বলে, আরে নায়িকা, তুমি এতদিন পর? জানো তোমার জন্য কত অপেক্ষা করেছি। কালকে তোমার ভাইয়া আসলো, কত কাহিনী করলো। ভাবলাম তোমাকে আর বেরিয়ে হতে দেব না। দেখছো, মুখ ঢাকার পরও চোখ দেখে তোমাকে চিনতে পেরেছি আমি। কতটা ভালোবাসি তোমাকে, কবে বুঝবে গো? আর জানেমান, তোমার জন্য আমার রুম সবসময় রেডি। কবে একটু ভালোবাসা দিবা? তোমাকে কত আদর করব জানো তা? ভাই, আপনারা খালি এমন করেন কেন? ছেড়ে দেন, ওদের দেরি হয়ে যাচ্ছে। আরে তুই আবার কবে থেকে কথা বলা ধরছিস? যা ভাগ এখান থেকে। নিলয় নামলো ভ্যান থেকে। নিলয়কে দেখে ওরা নিলয়ের কাছে আসে। ভ্যানের সামনে থেকে সরে যায় সবাই। নিলয় ইশারা করে রাশেদকে যেন ওদের দুজনকে মাদ্রাসার গেটের কাছে নামিয়ে দেয়। রাশেদ ভ্যান টেনে সোজা চলে আসে সেখানে। নিলয়কে দেখে তুর্জয় বলে, কি ব্যাপার বড় ভাই, বডিগার্ড হয়ে আসলে যে? তুমি কি মনে করেছো তুমি আসার পর আমরা ওদের কিছুই বলবো না? বলেছি না, ওদেরকে তুলে নিয়ে যাবো। আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। দেখ ভাই, ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। যা তোর বাবার সাথে ঘুরবি ফিরবি, এখানে কোনো কাজ নেই। তোর সাহস সম্পর্কে আমি জানি। নীলার কথা শুনে তুর্জয় সহ বাকিরা অবাক হয়, কারণ কেউ ওদেরকে কখনো এভাবে তুই করে বলে না। নীলয়ের দিকে তাকিয়ে ওরা আবার হেসে দেয়। ওরা হাসতে হাসতে নীলয়কে বলে, ভাই, তোর সাহস একটু বেশি মনে হচ্ছে। তবে আমার সাহস দেখতে চাস? দেখবি তোর বোনকে ওর ক্লাসে গিয়ে হাত ধরে হাতে চুমু দিয়ে আসবো। ওই চল, ওদের বোনকে আজকে বোঝাবো আমরা কি করতে পারি। কথাগুলো বলেই ওরা 5 জন মাদ্রাসার ভেতরে প্রবেশ করে বাইক নিয়ে। গেটে ওদেরকে আটকে ছিল, কিন্তু ওরা দারোয়ানকে ধরে চড় থাপ্পড় দেয়। এরপর সোজা মাদ্রাসার ভেতরে প্রবেশ করে। শিহাব বলে, নিলয়, তুই এটা কি করলি? ওরা কিন্তু অমানুষ, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। আজকে অনেক খারাপ কিছু ঘটবে। কি যে হবে, আমার অনেক ভয় লাগছে রে। নিলয় মুচকি হাসে। তারপর গেটের দিকে এগিয়ে যায় সে। পেটের উপর থেকে ব্যাগটা নামিয়ে রাশেদের ভ্যানের উপর রাখে। তারপর শার্ট খুলে সেটাও রাখলো ভ্যানের উপরে। ওদিকে
তুর্জয়েরা বাইক রেখে দুই তলাতে চলে আসে। নীলাদের ক্লাসরুমে আসে তুর্জয়। নীলা আর ফাহিম কাছে আসে তুর্জয় আর শাকিল। তারপর কাশেমকে বলে, এই না ফোন, ভিডিও কর, ওর ভাইকে দেখাবি। এই, তোমরা মাদ্রাসার ভিতরে কেন? যাও না, এটা মহিলা মাদ্রাসা, বেরিয়ে যাও। চুপ মাদার। তুর্জয় কথাটা বলেই একটা ছুরি বের করে কোমর থেকে। স্যার ভয়ে আর কোনো কথা বলে না। তুর্জয় নীলার কাছে আসে, নীলার হাত ধরে। শাকিল সেম কাজটা করে, দুজন দুই মেয়ের হাত ধরে। ওদিকে নীলয় ব্যাগটা থেকে একটা MP5 গান বের করলো। তারপর সোজা হেঁটে মাদ্রাসার ভিতরে আসে। নীলয় দেখে তুর্জয়ের ছেলেপুলেরা দুই তলাতে আছে। নীলয় M5 নিয়ে সোজা দুই তলার দিকে আসতে থাকে। তুর্জয় আর শাকিল, নীলা ও ফাহিম হাত ধরে। তারপর তুর্জয় আর শাকিল ওদের দুজনের হাতে চুমু খায়। তারপর বলে, তোদেরকে আমি এক্ষুনি তুলে নিয়ে যাব, সবাই দেখবে। তোর ভাইকে দেখাবো, আগে নিয়ে চল ওদের। নীলয় রাইফেল হাতে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে। মাদ্রাসার সবাই হাঁ করে দেখছে। সিহাব নীলয়ের পেছন দৌড়াচ্ছে। নীলয় নীলাদের ক্লাসের সামনে এসে দাঁড়ালো। তারপর ট্রিগারে চাপ দিয়ে সে গুলি করলো দেয়ালে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নীলয়ের এমন ভয়ঙ্কর আগমন দেখে তুর্জয়রা সহ ক্লাসে থাকা সবাই ভয়ে আটকে উঠল। নীলয় ভেতরে আসে। নীলয় বলে, নীলা আর ফাহি বল, তোদেরকে কে কে বিরক্ত করে? নীলার কথা শুনে ওরা ভয় পায়। নীলা আর ফাহি ভয় কাঁদছে। মাদ্রাসার ভেতরে হচ্ছেটা কি? নীলয় জোরে চিৎকার করে ওঠে, বল, কে বিরক্ত করে তোদের? ওরা। নীলয় এগিয়ে আসে। নীলয় সোজা এসে তুর্জয়ের পায়ে গুলি করে। তুর্জয় সেখানেই চিৎকার করে ফ্লোরে থপ করে পড়ে যায়। ভয়ে ক্লাসের মেয়েরা কান্না করে ওঠে। নীলয় আরো চিৎকার করে সবাইকে থামিয়ে দিল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হয় না। শাকিল নীলয়ের কাছে। নীলয় তখনই শাকিলের হাত ধরে উল্টো ঘুরিয়ে এনে হাতের তালুর উপরে পরপর কয়েকটা গুলি করে। তারপর মুখের উপরে রাইফেল দিয়ে জোরে একটা বাড়ি দেয়। ভয়ে বাকি ছেলেগুলো দৌড়াতে থাকে। নীলয় দৌড়ে বেরিয়ে আসে ওদের পেছনে। কাশেমকে ধরে নীলয় হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। তারপর কাশেমকে মুখে কয়েকবার ঘুষি মেরে সেখানেই ফেলে রাখে। পুরো মাদ্রাসায় তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সবাই যেন বিরাট একটা আতঙ্কে থাকে। শিহাব বোবা হয়ে গেছে। সে শুধু নীলার হিংস্রতা দেখছে। শিহাব নীলা আর ফাহিমকে ক্লাস থেকে বাহিরে বের করে আনে। তুর্জয়ের বাকি দুজন বন্ধু পালিয়ে যায় সেখান থেকে। নীলা আবার আসে নীলাদের ক্লাসরুমে। শিহাব নীলা আর ফাহিকে নিয়ে দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। নীলয় রুমের ভেতরে আসে, তুর্জয়ের জামা ধরে টেনে আনে বাহিরে। সে ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। নীলয় তাকে টেনে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। শাকিলকেও টেনে আনে। তারপর নীলয় তুর্জদের সামনে বসলো। রাইফেলের গরম অংশটা তুর্জয়ের বুক সোজা ধরে। নীলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। সব স্টুডেন্ট টিচার এসে জড়ো হয়ে চারপাশে। নীলয় ফাহি আর নীলার দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, ওরা আমাদের বোন, তোরা টিচার মরলে দেশ ও সমাজের শান্তি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখন কোন মেয়ে আসবে যাবে, বাড়িতে কেন থাকবে না থাকবে, এটা সব কিছুর খোঁজ খবর রাখবে তার পরিবার ও টিচারেরা, এমনি তার সহপাঠীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কুকুরের ন্যায় ছেলেরা জানবে না একটা মেয়ে তার বাবার সম্পদ, তার পরিবারের কাছের মানুষ। এদেশের কালচার অনুসারে একটা মেয়ের পড়তে পড়তে বিয়ে দেওয়া, হারিয়ে ফেলে তার সহপাঠী, পরিবার, ইচ্ছা, আশা, সব কিছু। তার মা বাবা চায় মেয়েটা ভালো থাকুক, কিন্তু তোরা কি করিস? সব মেয়ে তোদের মতো ছেলেকে বারণ করে না। কিছু মেয়ে তোদের প্রস্তাবে রাজিও হয়। তখন কি হয় জানিস? পরিবারের কাছেও তারা খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে পালিয়ে যায়। তারপর তোদের মতো ছেলে সেই মেয়েকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকে। মেয়েদেরকে পর্দাতে থাকতে বলার আগে তুই তোর চোখের জিনাকে সংযত কর।
মেয়েরা নিজেদেরকে ঢাকবে, তোরা নিজেদের চোখকে পর্দা করবি। মেয়েরা যাকে পছন্দ করবে তার কাছে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর মতো ছেলেকে যদি কেউ পছন্দ করে সেটাও তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্যের মেয়েকে তোর কখনো টিচ করার অধিকার নেই। তুই বলেছিলি তোর বাবার টাকায় চলিস, তোর বাবাকে সহ ওই টাকা তোদের পরিবারের সবার দিয়ে আমি ভরে দিব, বুঝেছিস? আজকের পর থেকে যদি কোনো টিচার কোনো মেয়েকে বিরক্ত করে তবে সবাই একসাথে সেসবের উত্তর দিবে। মাদ্রাসার 500 গজ, গার্লস স্কুলের 500 গজের ভিতরে কোনো টং দোকান থাকবে না, কোনো ছেলে পুলে ঘুরঘুর করবে না। ভিতরে আসতে হলে পরিবারের সদস্য হিসেবে আসতে হবে। ক্লাস চলাকালীন কেউ বাহিরে যেতে পারবে না। যা, তোদেরকে মারলাম না, তোর বাপকে গিয়ে বলিস নিলয় মারছে তোদেরকে। নিলয় কথাগুলো বলেই উঠে দাঁড়ায়। ঠিক তখনই হেড টিচার হাতে তালি দেয়। ওনারে দেখে বাকি সব টিচার আর স্টুডেন্ট হাতে তালি দিতে শুরু করে। নিলয় যেহেতু নীলার ভাই আর নীলা ফারজুকের মেয়ে, সুতরাং সবাই জানে ফারজুক কেমন মানুষ, বাপকা বেটা যাকে বলে। হেড টিচার এসে নিলয়কে বলে, আজ তুমি একজনের ভাই হয়ে যা করলে, এমন ভাই যে প্রতিটা বোনের হয় এমন চিন্তা করো না। পুলিশ যদি তোমাকে ধরে আমরা তোমার হয়ে কথা বলবো। এসবের কোনো দরকার নেই, পুলিশ অবধি ঘটনা যাবেও না, গেলেও পুলিশ কখনো আমার সামনে আসবে না। আজকে থেকে সব টিচারদের এভাবে শাস্তি পেতে হবে। শিহাব, ওদেরকে নিয়ে আয়। নিলয় কথাটা বলেই সেখান থেকে চলে আসে। সবাই নিলয়ের কাজের জন্য করতালি দিতে থাকে, কিন্তু এসব ঘটনা ফারজুক ও হারুনের কাছে পৌঁছে গেছে। তবে ফারজুকের কাছে নিলয়ের নামে প্রশংসা আর হারুনের কাছে তার ছেলে তুর্যের নামে বিচার ও মার খাওয়ার কথা পৌঁছায়। নিলয় জানে না সামনে কি হবে, তবে হারুন দৌড়ে লোক নিয়ে আসে মাদ্রাসায়, আর ছেলেকে নিয়ে সে সোজা হাসপাতালে চলে যায়। কে করেছে এমন সেটা হারুনের কাছে চলে গেছে। তারপর